প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আপনারা জানেন সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন হয়ে গেল, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আবারও তৃণমূল ক্ষমতায় আসছে, আবার আসামে বিজেপি বিজয় পেয়েছে। আমরা এই দুটো যে প্রতিবেশী রাজ্য, তাদের সাথে আমাদের যে বেশ কিছু বিষয় ঝুলে আছে, সেটা কতদূর সমাধান করতে পারছি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমরা দুজন অতিথি আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন কাজী সিরাজ, সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর আমেনা মহসিন, আমরা পশ্চিমবঙ্গ দিয়ে বরং শুরু করি আলোচনা। আমরা আবারও দেখলাম যে বেশ বিপুল ভোটের বিজয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুক্রবার, তার শপথ গ্রহণ। এবং এই যে আমরা এর আগে জানি যে আমাদের তিস্তা চুক্তি যে অনেক দিন ধরে ঝুলে আছে, 11 সালে একবার হয়ে করে হলো না, 15 সালে 2015-তে মমতা বাংলাদেশে এসে বলেছেন তার উপর আস্থা রাখতে, এবং তিনি যেহেতু বিপুল ভোটে আবার আসলেন পশ্চিমবঙ্গে, এখন কি আমরা আশাবাদী হতে পারি যে তিস্তা চুক্তিটা হচ্ছে, আমরা পানির ন্যায্য হিস্সা পাবো? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যে জয়ী হয়েছেন, এটা কিন্তু এটাতে আমরা কোনো অবাক হইনি, এটা প্রত্যাশিতই ছিল। আমরা যদি ভারতের ইলেকশনের ডায়নামিক্সগুলো দেখি, এবং বিশেষ করে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের ইন্টারেস্টটা ধরে রেখেছিলেন, স্বার্থটা ধরে রেখেছিলেন, এবং সেন্টারের সাথে উনি যেভাবে দর কষাকষি করেছে, সেখানে তো একটা জায়গা ওনার নিজস্ব একটা শক্ত অবস্থান আছে, যেটা কিন্তু অনেক স্টেট কিন্তু এটা পারে না। আর ধরেন আমরা যদি দেখি ভারতের যদি সীমান্তগুলো দেখি, সেখানে ধরেন ভারতের সবচেয়ে টেনশন যেখানে টেনশন প্রোন সীমান্তগুলো এক তো আছে পাকিস্তানের সাথে, সেটাতে আমরা আলাদা একেবারে ভিন্ন প্রেক্ষিত, কিন্তু আরেকটা যেটা মেজর জায়গাটা হলো সেটা বাংলাদেশের সাথে। তাও আবার কারণ ওখানে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের একটা সীমানা আছে, আবার নর্থ ইস্ট ইন্ডিয়ারও আছে, আবার আমরা জানি যে ওটার সাথে পশ্চিমবঙ্গ অনেকটা জড়িত। কিন্তু এই জন্য ভারতের জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল পশ্চিমবঙ্গটা। আপনি একটু লক্ষ্য করবেন মমতা ব্যানার্জির যে তিস্তার ব্যাপারটা, যেখানে উনি বলেছেন ওনার উপরে আস্থা রাখতে, তো আমরা তো ওনার উপরে আস্থা রাখতেই চাইবো, কিন্তু জিনিসটা আমরা রেখেছি তো, এতদিন ধরে আস্থা রেখেই আছি। হ্যাঁ, আমরা আস্থা রেখেই আছি, কিন্তু পানিটা যে উনি ছাড়বেন, ওনার কাছেও তো উনি তো ওনার কনস্টিটিউয়েন্সিটাকে প্রথমে দেখবেন, তাই না? এবং সেটা নির্ভর করবে ওনাদের কাছে কতটুকু পানি আসে। আমরা ফারাক্কার ব্যাপারে কিন্তু দেখেছি যে ফারাক্কাতে কিন্তু এবার আমরা বাংলাদেশ কিন্তু খুব কম পানি পেয়েছে, কিন্তু এটা নিয়ে আমরা তেমন উচ্চবাচ্য তেমন করছিও না। এবং দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আকাশ, যে ফারাক্কার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে ওরা সু করেছে, যারা ভারতের নাগরিক তারা কিন্তু সু করেছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর জন্য ওরা এক চাচ্ছে, কম্পেনসেশন চাচ্ছে, এবং যে ক্ষতি হচ্ছে আমরা কিন্তু কিছু করছি না এটা নিয়ে। তার কি ফারাক্কার প্রভাব কিন্তু দুটা জায়গায় পড়েছিল। আর বাংলাদেশে আমরা জানি যে দক্ষিণ অঞ্চলটা আমাদের অংশটা আরো বেশি অনেক বেশি হয়েছে, সেখানে কিন্তু আমরা চুপ হয়ে আছি। আমরা কেন চুপ হয়ে আছি বলে আপনাকে যেহেতু প্রসঙ্গটা বললেন, আপনার কাছে কি মনে হয় আমরা কেন চুপ হয়ে আছি? একটা হতে পারে যে আমাদের কাছে আমাদের সেই অ্যাওয়ারনেসের অভাব হতে পারে, আরেকটা হতে পারে আমরা ধরে নিয়েছি চুক্তি হয়ে গেছে, আমরা আমাদের হিস্সা পাচ্ছি, সে ধরনের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আমরা তো সেটাকে আর মনিটর সেভাবে করছি না যেভাবে আমাদের কিন্তু দৃষ্টিটা, আপনারা মিডিয়াও তো পেক করছেন না, আমাদের যতটুকু পাচ্ছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকছি কিনা আমি জানি না, সেটা ডিফারেন্ট একটা আলোচনা, বাট জিনিসটা ঠিক সেভাবে দৃশ্যমান হচ্ছে না। কারণ আমাদের এখন আমরা তিস্তা নিয়ে অনেক বেশি আমাদের উদ্বিগ্ন, আমরা তারপরে ধরেন আমরা বিভিন্ন বিসিআইএম, বিভিন্ন জোট, এগুলো নিয়ে
আমার মনে হয় আর বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটাও আমাদেরকে অনেকটা অ্যাবজর্ব করে রাখছে, যার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলোর উপরে ততটা দৃষ্টিপাত করতে পারছি না। বাট সেটা মানে মমতা ব্যানার্জি এটা পারবেন কি না এটা নির্ভর করবে, আমি আবারও জোর দিচ্ছি যে উনি কতটুকু পানি পাবেন। উনি যদি না পান, উনি কিন্তু এই জায়গাটা কম্প্রোমাইজ করানো সম্ভব না, এবং সেটা একটা বড় দেখার ব্যাপার আছে। সেখানে কিন্তু ইউনিয়নের, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক কিছু করারই আছে। আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসবো। কাজী সিরাজ, আপনি কিভাবে দেখছেন তিস্তায় ইস্যুটাকে, মমতা ফিরে আসা? মমতা ফিরে আসা তো এসছে, রাজনৈতিক কতগুলো যে সমীকরণ আছে ভারতীয় রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেই সমীকরণই বলে যে মমতা ফিরে আসবে। তো এভাবে ফিরে আসবে এটা কেউ আশা করেনি, চিন্তা করেনি। তো রাজনীতিতে আবার সেখানে ভোটের যে কতগুলো অঙ্ক আছে, ভোটের অঙ্কে সিপিএম দীর্ঘদিন, প্রথম অর্ধকাল 35-33 বছরের অর্ধেক সময় জ্যোতি বসুর আমলে সিপিএমের যে শাসন ব্যবস্থা ছিল, যে শাসনকালে যে ব্যবস্থাগুলো ছিল, পরবর্তীকালে সেগুলো ভেঙে পড়েছিল। এবং সিপিএমের যে কমিটেড আদর্শবাদী যে রাজনৈতিক কর্মী বাহিনী, সেখানে আস্তে আস্তে ডানপিটে দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটতে থাকে। এবং দলের মধ্যেও ক্ষমতা থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা, বাসনা, এগুলো যখন বাড়তে থাকে, তখন ওই দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দেওয়া হয়। তারা ক্ষমতা থাকার জন্য সাহায্য করেছে এবং এই শক্তিটাকেও কাজে লাগিয়ে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। কিন্তু অবস্থা এমন এক জায়গায় আসতো, মমতা প্রথমবার যখন ক্ষমতায় এলেন, তখন ওই দুর্বৃত্ত শক্তি অবস্থা ওরা টের পেয়েছে। ওরা পিঁপড়া নাকি বন্যা হলে আগে টের পায়, গ্রামে মানুষ বলে, তখন পিঁপড়া মাটির উপর থেকে উঠতে শুরু করে উপরের দিকে বৃষ্টির সময়। বৃষ্টির সময়ও। তো এখন ওই দুর্বৃত্তরা কিন্তু আবহাওয়া বোঝে রাজনীতির ভোটে, এবং ওই দুর্বৃত্ত শক্তি সিপিএম থেকে সরে গিয়েছিল এবং তারা সেখানে যা খুশি তাই তো করেছে। এবারও ওই শক্তিটাকে যত কিছু হোক পক্ষে নিতে পারে নাই, ওরা ওই পক্ষেই ছিল। দ্বিতীয়ত হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে যে জোট, সেখানে আস্থার সংকট ছিল। নেতাদের মধ্যে ঐক্য হয়েছে, কিন্তু কর্মী লেভেলে কংগ্রেসের কর্মীরা, এটা পরবর্তীকালে কংগ্রেস সভাপতি, প্রদেশ সভাপতি তিনিও স্বীকার করেছেন, আমাদের লোকজন বামকে ভোট দেয় নাই। আবার বামপন্থী নেতারাও, ওনারাও বলেছেন যে ভোটে আমাদের লোকজন ঠিকভাবে কংগ্রেসকে যে সমর্থন করা, তাদের পক্ষে কাজ করে করেনি। ফলে ওই জোটটা অর্থকরী জোট হিসাবে কাজ করতে পারেনি। ফলে ভোট, মমতার ভোট মমতার পক্ষে একটু দাগেনি, বেড়েও গেছে। তো সেই জন্য মমতা তো ক্ষমতায় এসছে না। আমাদের যে ইন্টারেস্টটা ছিল বিশেষ করে তিস্তা নিয়ে তো মমতার জন্যই, এটা বলতেই হবে, মমতার কারণেই তিস্তা চুক্তি হয়নি, নইলে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালেই তো এই চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। তিনি বিগড়ে বসায়, এরপরেও বিজেপি ক্ষমতার পরেও তিনি আশা করা গিয়েছিল যে তিনি করবেন, আসবেন, এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি নানা পন্থায় তাকে বোঝানোর চেষ্টা করতে, একটা কাজ উনি করেছেন, তিনি মমতাকে সঙ্গে আনতে পেরেছেন এবং তিনি আশ্বাস দিয়ে গেছিলেন ওর আস্থা রাখতে। ওনার আস্থার ওখানে তিস্তার ব্যাপারে তার মূল আপত্তিতে হচ্ছে তার উত্তরবঙ্গে। তিস্তার পানি যদি ভাগাভাগি হয়, যে পানি আছে, যে প্রবাহ আছে, এই প্রবাহ ভাগ হলে তার আশঙ্কা, এবং সত্যিও উত্তরবঙ্গে ভারতের উত্তরবঙ্গে যে কৃষি এবং সেচ ব্যবস্থা, সেটা হ্যাম্পার্ড হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। সেখানে যে সুবিধাগুলো পাচ্ছে, সে সুবিধা পানি কম হলে পেয়ে যাবে, কম পাবে। এবং এটা ভোটের ব্যাপারটা ছিল, এই নির্বাচনটা মমতা কিন্তু বারবার, বিশেষ করে কেন্দ্রকেও যেটা বলেছিল, যে ইঙ্গিত দিয়েছিল, ভোটের আগে এই ব্যাপারে আমি কিছু বলবো না। অর্থাৎ উত্তরবঙ্গের ভোটের উপর তার অনেক নির্ভরশীলতাও ছিল। ওই ভোট যদি কমে যায়, ওখানে আসন কমে গেলে তার ক্ষমতা যাওয়াটা অনিশ্চিত হয়ে যেত, সেটা উনি। কিন্তু উত্তরবঙ্গে এবার যে ভোট, এই ভোট কিন্তু তার পক্ষেই গেছে। মানে এত কিছুর পরেও উত্তরবঙ্গে কিন্তু উনি খারাপ করেন, এবং ভালো করেছেন। তো উত্তরবঙ্গে এখন তিনি যে চিন্তাটা করতে পারেন, উনি যে কমিটমেন্ট করেন, যে প্রতিশ্রুতি বাংলাদেশে এসেও দিয়েছিলেন, এবং যেটা বলা হয় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে একটা বোঝাপড়া আছে, বিশেষ করে এই তিস্তা ইস্যুতে, যে ভোটের পরে তিনি সেভাবে চিন্তা করবেন। সেখানে তিস্তার পানি প্রত্যাহার, বাংলাদেশকে হিস্সা দেওয়ার পরে যে সংকটটা সেখানে কৃষিতে এবং সেচের সৃষ্টি হবে, সেটা কেন্দ্রীয় সরকার একটা প্রস্তাব, বিশেষ একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার সেটা করেছে সেই সংকটটা মেটানোর জন্যে। এখন মমতা যদি সেই কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের উপর জোর দেন এবং সেটা কেন্দ্রীয় সরকার যদি রাজি থাকে, তাইলে আমার মনে হয় তিনি এটা করতে পারেন, কেন্দ্রীয় সরকার এটা রাজি হবে। এবার নির্বাচনে আরেকটা বড় দিক ছিল, উপরে উপরে বিজেপি এবং
মোদি সরকার যত কিছুই করুক, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারা চায়নি বাম এবং কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে ভালো করে, পশ্চিমবঙ্গের আপাতত বলে আমাদের ইম্পর্টেন্স, বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রাজ্য ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য। এ রাজ্যে বিজেপির সঙ্গে ঘোর বিরোধিতা যাদের, আদর্শিকভাবে নানাভাবে, তারা এই রাজ্য নিয়ন্ত্রণ করুক এটা তারা চায়নি। যার জন্য উপর দিয়ে হাম্বিদম্বি যাই করুক, মমতার সঙ্গে তাদের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা স্লোগানও দিয়েছে পরে বাম কংগ্রেস জোট, যে দিদি মোদি আতাত, এটা হয়েছিল। সে আতাত তো কাজ দিয়েছে। এখন তার মানে সে হলো যে- আতাত যদি কাজ করে, সে আতাত যদি স্থায়ী হয় এবং যদি পরবর্তীকালেও যদি এটা কার্যকর থাকে, তাইলে মোদি, আমার ব্যক্তিগত ধারণা, মোদি মমতাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যে তুমি এখন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প উত্তরবঙ্গের জন্য আছে, সেই প্রকল্পটা বাস্তবায়নের দিকে কেন্দ্রীয় সরকার যদি সাহায্য করে, মমতা ব্যানার্জি যদি ওটাতে এগ্রি করেন, তাইলে তিস্তার ব্যাপারে তিনি নমনীয় হতে পারেন এবং হবেন বলে আশা করা যায়। আপনি কি একই মতামত দিবেন কিনা যে আসলে যেমন মমতা ব্যানার্জির সাথে মোদির যে সম্পর্ক, সেই সম্পর্ক রেখে এবং মোদির সাথে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, সেটাকে সামনে রেখে এবং তিস্তা দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পরে ইন্ডিয়ান সরকার বারবার সেই মনমোহন থেকে এই আমাদের এখনকার যে প্রধানমন্ত্রী মোদি, সবাই প্রতিশ্রুতি দেওয়ার পরও তো হয়ে উঠছে না। এবং আমি জানি না আসলে তিস্তা চুক্তি এত বলছে, তিস্তা চুক্তি হওয়ার পরেও কোনো পরিবর্তন হবে কিনা, ফারাক্কার মতো হবে কিনা তাও জানে না। যাক, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আসলে কেন্দ্রীয় সরকার কি মমতাকে কি বোঝাতে সক্ষম হবেন যে এই তিস্তা চুক্তি করতে? দেখুন, এখানে আপনাকে আমাদের মাথায় রাখতে হবে যে ভারতের কিন্তু বাংলাদেশে অনেকগুলো ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সো ভারতের জন্য বাংলাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমরা বলি যে ভারত মায়ানমারের দিকেও তাকাতে পারে, মায়ানমারে যেরকম প্রচণ্ডভাবে যাচ্ছে, তাদের ইনভেস্টমেন্ট যাচ্ছে, এবং বা যেহেতু আমরা বে অফ বেঙ্গলের কথা বলেন, এগুলো সব কিছুকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, সেখানে আমরা দেখছি চীন এবং ভারত ভীষণভাবে মায়ানমারকে ইউটিলাইজ করছে। মায়ানমারের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, মানে মায়ানমার চাচ্ছে যে সে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা ব্রিজ হিসাবে মার্জ করুক, সেটার জন্য কিন্তু বাংলাদেশও কন্টেস্ট করছে। তো ভারতের জন্য বাংলাদেশের সাথে যদি সম্পর্কটা ভারত গড়ে তুলতে পারে, বা ভারতের জন্যই কিন্তু এটা বেশি লাভবান হবে। এটা দুটো কারণ। একটা হলো যে মায়ানমারে যে ধরনের ইনসার্জেন্সি আছে, সেগুলো আছে, বাংলাদেশে কিন্তু সেটা নেই। দ্বিতীয় কারণ হলো মায়ানমারের কিন্তু এখনও গণতন্ত্র সে ধরনের শক্ত ভিত পায়নি, এবং সামরিক যে যে শাসকরা ছিল, হ্যাঁ, সেটা এখনো আছে। এবং মায়ানমারের আমরা জানি ইয়াবা ব্যবসা, তারপরে রোহিঙ্গার সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে। সেদিক দিয়ে ভারত কিন্তু বাংলাদেশের উপরে যে আস্থাটা রাখতে পারে, সেটা থেকে আমি বলবো কিছুটা মাত্রা কম হবে মায়ানমারের ব্যাপারে। সো ভারতের যে ওভারঅল যদি আমি ইন্টারেস্টটা দেখি এই অঞ্চলে এবং বিশ্বে যে ধরনের সে ইন্টারেস্টটা চাচ্ছে, সেখানে কিন্তু তার জন্য বাংলাদেশ খুব ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর। এটা কিন্তু আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক ওয়েপন বাংলাদেশের জন্য। এবং এই ওয়েপনটা বা অস্ত্রটা যদি আমরা ব্যবহার করতে পারি, আমাদের ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশে যে এক ধরনের একটা ম্যাচিউরিটিও এসেছে, ধরেন অর্থনৈতিক সব কিছু মিলিয়ে, তাহলে কিন্তু আপনি দেখেন যখন আনক্লাভসগুলো এক্সচেঞ্জ হচ্ছিল, তখনও কিন্তু এটা নিয়ে অনেক স্কেপটিসিজম ছিল। কিন্তু না হয়েছে কেন? কারণ ঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট মমতা ব্যানার্জিকে একটা কিন্তু বড় প্যাকেজ দিয়েছিলেন, সেটা কিন্তু যেটা যতটুকু ওনার প্রয়োজন ছিল তার চেয়ে বেশি উনি পেয়েছেন। সো এখানেও আমার মনে হয় সে ধরনের যদি একটা প্যাকেজ, একটা ডিল দেওয়া যায়, তাহলে মমতা ব্যানার্জি কিন্তু আপত্তি করার কোনো কারণ আমি দেখছি না। সো এটা এখন নির্ভর করবে কতটুকু উনি আদায় করতে পারবেন। এবং আমরা যদি মমতা ব্যানার্জির পলিসিগুলোকে যদি একটু পারসিউ করি, বা ওনার ফ্রেমগুলোকে দেখেন, উনি প্রথমবার যখন আসেননি, সেটা একটা কারণ ছিল। কারণ যেটা আমরা অনেকেই হয়তো তখন ঠিক সেই মুহূর্তে ধরতে পাইনি, সেটা হলো যে কেন্দ্রীয় সরকার কিন্তু
রাজ্য সরকারের সাথে ঠিক সেভাবে আলোচনা করেনি। সো উনি ওনার অবস্থানটা মানে দৃঢ়তা খুব ফার্মলি অ্যাসার্ট করেছেন ওনার পজিশনটা। সো মোদি কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে আলোচনা করে তারপরে নিয়ে তারপরে এসেছে। আমরা তাই আশা করতে আমরা আশা করতে পারি তাহলে তার মানে হ্যাঁ, মানে ওই প্যাকেজটা বা কেন্দ্রীয় সরকারের যে সদিচ্ছা এবং বাংলাদেশের যে তাদের বন্ধুত্বটা বহাল রাখা, যেমন বলছেন যে বাংলাদেশ তাদের জন্য ক্রিটিক্যাল বা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে আমাদের নিজেদেরকে দুর্বল ভাবার কোনো কারণই নেই। প্রফেসর আমরা মহসিন, আমরা এখন আসামের দিকে একটু যাই। আসামে আপনি জানেন যে সেখানে বিজেপি গভর্নমেন্ট এসেছে, যেটা এখন কেন্দ্রে যে বিজেপি আছে তাদেরই সরকার। তো সেখানে মূল ইস্যুটা হচ্ছে অনুপ্রবেশ। আমরা দেখি যে মোদি যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছে তখন অনুপ্রবেশের কথা বলেছেন। এখনকার যে মুখ্যমন্ত্রী নতুন যিনি শপথ নিয়েছেন তিনিও বলেছেন যে অনুপ্রবেশকারীদেরকে তিনি মুক্ত করবেন, এবং অনুপ্রবেশকারী বলতে তিনি বাংলাদেশি প্রবেশকারীদেরকে বোঝাচ্ছেন। এবং আদৌ সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা আমি জানি না, কিন্তু তিনি এই একটা ইস্যু কিন্তু তার সেখানে বড় ইস্যু হিসাবে কাজ করেছে। এবং তার শপথ অনুষ্ঠানে মোদি ছিলেন এবং কেন্দ্রীয় সরকারের কমপক্ষে 34 জন মন্ত্রী সেখানে ছিলেন, এবং সেখানে কিন্তু বারবার এই অনুপ্রবেশ ইস্যুটা এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে নির্বাচনের সময় একটা প্রচারণা থাকে, নির্বাচনের পরে যখন ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় যখন তিনি শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানেও আবার বলেছেন যে বাংলাদেশ এর যে অনুপ্রবেশকারী মুক্ত করবেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে আসাম একটা আমাদের একদম নিকটে একটা প্রতিবেশী, এই যে ইস্যুটা কি আমাদের বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো টেনশন তৈরি করবে কিনা? মানে ইস্যুটা টেনশন তৈরি করবে যদি তারা ধরেন মানে এখন এখানে দেখেন, আপনি যখন প্রশ্ন করেছিলেন তখনই আপনি এই প্রশ্নটা তুলেছিলেন যে আদৌ কি বাংলাদেশিরা আছে কি না, সেটা একটা ব্যাপার। সেটা কিন্তু একটা কন্টেস্টেড ইস্যু, এবং এটা ভারতের যে গবেষকরা তাদের অনেকের গবেষণার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে যে ঠিক সেভাবে ওরা যেটা বলছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারী ঠিক সেভাবে নেই। অনেকে হয়তো যায়, গিয়ে কাজ করে আবার ফেরত এসে যায়, সেভাবে কিন্তু ভারতীয়রা কিন্তু বাংলাদেশে আসে, এসে আবার কাজ করে তারা ফেরত চলে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে যে রেমিটেন্স যায় বিদেশ থেকে, বোধহয় 5ম নম্বরে যেটা আছে সে বাংলাদেশ থেকেই যাচ্ছে। সো এটা কিন্তু তার মানে বেশ হাই লেভেলে আছে, মানে সংখ্যাটা কিন্তু কম না, বেশ বড়ই একটা সংখ্যা বাংলাদেশে আছে যারা কাজ করছে এখানে। এখন জিনিসটা হলো কি, আপনি এইটাকে কিভাবে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে বাংলাদেশ, আমি অনুপ্রবেশকারী অ্যাকচুয়ালি শব্দটা ব্যবহারও করতে চাচ্ছি না, কারণ বর্ডার এরিয়াসগুলো কিন্তু ভিন্ন ধরনের থাকে, এবং যারা বর্ডারের আশেপাশে বাস করে তাদের কিন্তু ওই যে মানে এপার ওপারে কিন্তু তাদের আত্মীয় স্বজনরা বাস করে, এবং তাদের কাছে এটা একটা যাতায়াতের জায়গায়। সো এটা কিন্তু ভারতীয় স্কলার্সরাই, আপনি যদি দেখেন আসামের যারা স্কলার যেরকম সঞ্জয় হাজারিকার মতন, তারাও কিন্তু তাদের গবেষণার মধ্যে লিখছেন যে এখানে অ্যাকচুয়ালি এভাবে এটা বন্ধ করা যাবে না, এটা বরঞ্চ একটা ওয়ার্ক পারমিট দিয়ে দিলে হয়ে যায়। এবং আপনি দেখেন যদি এখান থেকে যায়ও, সাপ্লাই তখনই থাকে যখন ডিমান্ড থাকে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু ওয়ান ওয়ে না, 2 ওয়ে। আচ্ছা, এটা একটা জায়গা হলো। হ্যাঁ, তারপরে হলো যে তারা এটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারে যে এরা কি বাংলাদেশি কি না, সেটা একটা জায়গাটা আছে। এটা কিভাবে তারা বের করবে, কি বিবেচনা করবে, সেটা কিন্তু তাদের উপরে, সেখানে আমাদেরও নিশ্চয়ই অনেক কিছু বলার থাকবে, সেটা একটা জায়গা আছে। দ্বিতীয় হলো, যদি ধরেন ওরা কিছু লোককে ধরে বলে দিল যে হ্যাঁ এরা বাংলাদেশি, এদেরকে ফেরত পাঠিয়ে দিতে হবে এবং জোরপূর্বকভাবে, সেখানে একটা টেনশন পয়েন্ট আসবে, আমি অবশ্যই আসবে। এখন কথা হলো কি ওরা করবে কি না, আপনি যে জিনিসটা বলছেন যে এই জিনিসটা ওরা করবে কি না, কারণ আসামে তো এমনি ব্রিটিশ আমল থেকেই আমরা জানি যে অনেক মুসলিম পপুলেশন গেছে, তারা ওখানে সেটেল করেছে, সেটা আছে। এবং আসাম সিলেট এটা নিয়ে তো পার্টিশনের সময়ই অনেক কথাবার্তা ছিল। এখন জিনিসটা যে জায়গাটা হচ্ছে
যে মোদী সরকার কিন্তু উনি যখন নির্বাচিত হওয়ার আগে মানে সেন্টারে, তখনও কিন্তু ওনারা অনেক কিছু ইসলাম বিরোধী কথাবার্তা বলেছিলেন, এবং তখনও মানে অনেক কিছু কিন্তু আপনি পলিটিক্যাল লেভেলে বলতে পারেন, পলিটিক্যাল রেটরিক লেভেলে, কিন্তু যখন ঠিক আপনি ক্ষমতায় এসে যান তখন আপনি ওটাকে অন্যভাবে মানে ইয়ে করেন, পরিচালিত করেন। আপনি দেখেন বাংলাদেশের সাথে মোদী সরকার কিন্তু তার সম্পর্কটা ঠিক রেখেছে, কিন্তু ওনাদের অভ্যন্তরীণ নীতিতে অনেক কিছু করছেন, যেখানে আমরা দেখছি যে ওনাদের যে হিন্দুত্ব বা হিন্দু ন্যাশনালিজম, সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো আমার ক্যালকুলেশন হলো যে ওনারা এমন কিছু করবে না যেটা ডাইরেক্টলি বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে খারাপ করবে। ওরা হয়তো অভ্যন্তরীণভাবে অনেক কিছু করার চেষ্টা করবে যেখানে সামিদের ইন্টারেস্টটাকে ওরা আপহোল্ড করার চেষ্টা করবে, এবং যেখানে যে মুসলিম বাঙালি পপুলেশন আছে তাদের অবস্থাটা একটু মার্জিনালাইজড হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতেও হচ্ছে, তাই না? আমরা দেখেছি ওখানে ধরেন মানে গরুর মাংস খাওয়া নিয়ে বিভিন্ন ইস্যুস নিয়ে, তারপরে ভারতের ইতিহাস ভিন্নভাবে লেখা হচ্ছে, অনেক কিছু তারা করছেন, কিন্তু এগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো। ক্যালকুলেশন হচ্ছে যে মোদী সরকার এমন কিছু করবে না যাতে বাংলাদেশের সাথে টেনশনের দিকে, কিন্তু ওরা অভ্যন্তরীণভাবে হয়তো আসামিজদেরকে সামনে ফোরফ্রন্টে নিয়ে আসবে, তাদেরকে অ্যাফার্মেটিভ অ্যাকশন দ্বারা তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে, ওদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। কাজী সিরাজ, আপনি কি মনে করেন? বিশেষ করে এমনিতে আমরা ওখানে কিন্তু কাটা তার বেড়া দেওয়ার কথা চলছে বা দিচ্ছে, যে সেখানে আবার বলছে যে আসামের যে বর্ডারটা সিল করে দেওয়া হবে। বিশেষ করে বাংলাদেশের থেকে কত মানুষ, যেমন বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বিষয় থাকে, কাজ ক্ষেত্রে হয়তো গেলেও যেতে পারে, সেটা তো একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি এমন হয় যে চিহ্নিত করে করে কবে গিয়েছিল, ইন্টেনশনালি পুশব্যাকের যে একটা বিষয় থাকে, এবং কাঁটাতারের বিষয়টা যদি আসে এবং সেখানে যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় এবং গোলাগুলির ঘটনা ঘটে, যেমন অন্য বর্ডারে হচ্ছে, তো সেক্ষেত্রে টেনশন কতটা হবে? কারণ বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রীর কথাবার্তা তো সেরকমই। না, এটা হচ্ছে, কিন্তু আসামের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। একটা সময় আসামের অর্থনীতি তো দুর্বল ছিল, কৃষি অর্থনীতি তো বটেই, পাহাড় জঙ্গল ভরা ছিল। একসময় ব্রিটিশ রুলের সময় বাংলাদেশের এই অঞ্চল থেকে রংপুর টংপুর অঞ্চলের কিছু অংশ, সিলেটের কিছু অংশ, এখান থেকে বাঙালিদেরকে ইনভাইট করা হতো সেখানে কাল্টিভেশনের জন্য, জঙ্গল পরিষ্কার করার জন্য, এবং এরা করেছে। এরা করেই আসামের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, যার জন্য ওদেরকে প্রচুর সুবিধা তৎকালীন সরকার বেশ সুযোগ সুবিধা দিয়েছে। পরবর্তীকালে যখন লোকাল অসমী যারা তারা দেখলো যে এরা সংখ্যায় বেড়ে যাচ্ছে, এদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তখন তারা এদের বিরুদ্ধে আন্দোলন নামলো। মাওলানা ভাসানী তখন আসামে থাকতেন, এবং তখন ঐতিহাসিক একটা লাইন প্রথা করে দিয়েছিল যে বাঙালিরা যারা এখান থেকে গেছে, যারা আসামকে গড়ে তুলেছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, তাদেরকে সমৃদ্ধ এলাকার বাইরে ঠেলে দেওয়া হলো, যারা এর বাইরে যেতে পারবে না। মাওলানা ভাসানীর নেতৃত্বে একটা লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। অসমিয়ারা বাঙালি খাদ্য আন্দোলন করেছিল, সেটার বিরুদ্ধে মাওলানা ভাসানীর নেতৃত্বে আন্দোলন হয়েছিল, লড়াই হয়েছিল, এবং লড়াইয়ে তারা জিতেছিল আন্দোলনকারীরা। সেখানে বাঙালি মুসলিম যেটাকে বলা হচ্ছে, যাদেরকে উদ্দেশ্য করে কতগুলো বলা হচ্ছে, সেখানে স্থায়ীভাবে যারা থাকে, অস্থায়ীভাবে আপনি যেটা বললেন তাদের যাচ্ছে আসছে, আসা যাওয়া আছে, এরা মাথা ব্যথার কারণ নয়। স্থায়ীভাবে জায়গা সম্পত্তি নিয়ে ব্যবসা বা নানাভাবে যারা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে, ওদের লক্ষ্য হচ্ছে তারা। তো ওরা খুব একটা দুর্বল না আসামে, আমার ব্যক্তিগত যে ধারণা সেটা, কারণ তখনও পারে নাই, ওই সময়ই পারে নাই। কাজে এখন যে চাইলেই পারবে, এই অভিযান তো চলছেই। তবে একটা শঙ্কার কারণ হচ্ছে বিজেপির যে স্লোগান ছিল এবার, কংগ্রেসের ব্যাপারে একটু নমনীয় ছিল। আসামে মুসলিম ভোটার্স যারা, তারা কংগ্রেসকে সমর্থন করত সবসময়, কংগ্রেস তাদের ভোটেই সবসময় ভালো করেছে। এবার কিন্তু নির্বাচনী ফলাফলের যে লক্ষণ, এতে স্পষ্ট হয়েছে মুসলমানরা এবার ভাগ হয়েছে, বিজেপির পক্ষে চলে গেছে অনেক মুসলিম ভোট, ওরা সেটা হয়েছে। কিন্তু বিজেপির যে মূল স্লোগান, এই যে
বিতরণ করা, এদেরকে অনুপ্রবেশকারী বলে এদেরকে বিতাড়িত করে অসমিয়াদের ওখানে প্রতিষ্ঠিত করবে, এই স্লোগান থেকে তারা যাচ্ছে না। আরেকটা হচ্ছে দুটো সাংঘাতিক অর্গানাইজেশন সেখানে তারা জোট করেছে, বিজেপি এককভাবে ইলেকশন করেনি, তারা অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের দুটোর সঙ্গে একটা জোট করেছিল এবং ওই দুটো সংগঠনে কিন্তু সাংঘাতিকভাবে বাঙালি মানে বাঙাল খেদাও, এই মুসলিম মূলত মুসলমানদের খেদাও ইত্যাদি, এই অসম গণ পরিষদের অভ্যুদয় হয়েছে, উত্থানই হয়েছে বাঙালি খেদাও আন্দোলনের মধ্য দিয়ে। কাজে এরা যদি চাপাচাপি বেশি করে, যে সরকার ক্ষমতায় এসছে বিজেপির নেতৃত্বে, তাদের জন্য অভ্যন্তরীণ একটা সংকট তৈরি হবে, যে স্লোগানগুলো দিয়ে তারা মানুষের মন জয় করছে, বিশেষ করে অসমিয়াদের, তো সেখানে একটু সংকটে পড়বে, কি করবে না করবে। তবে বিজেপি মূল যে সংগঠন, সেখানে সরকারের যে মূল অংশীদার যারা, এটা তো কেন্দ্রীয় সরকারের অংশ, বিজেপি কেন্দ্রীয় সরকারের অংশ। তো কেন্দ্রীয় সরকার এমন কোনো কাজ, আমার মনে হয় না, আমি ব্যক্তিগত বিশ্বাস করতে চাই, এমন কোনো কাজ করবে না প্রতিবেশী একটি দেশ বাংলাদেশ, যেটা বললাম, আমি আবার বলছি না একই কথা, ভূ রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু ভারতের অর্থনীতির জন্য বাংলাদেশ বেশ প্রয়োজনীয় একটা জায়গা। এই সমস্ত কারণে বাংলাদেশে ভারতের যে স্বার্থ, সে স্বার্থ নষ্ট হোক মোদী সরকার সেটা চাইতে পারে না। সেটা না চাইলে তাইলে ওদের যে স্লোগানটা ছিল, বিশেষ করে অসম গণ পরিষদ, এরা এই স্লোগান কিন্তু অসম গণ পরিষদ আগে দিয়েছে, বিজেপি পরে দিয়েছে, তারপরে বোরোল্যান্ড লিবারেশন ফ্রন্ট যেটা, এরা কিন্তু তুলনামূলকভাবে দুর্বল বিজেপির তুলনায়। এবার আসন সংখ্যার দিক থেকেও ওরা আগে থেকে ভালো করেছে, কিন্তু বিজেপি থেকে অনেক বিজেপি ক্ষমতায় আছে, কেন্দ্রের ক্ষমতায় আছে, আপনার দুজন একমত হয়েছে। সুবিধা হচ্ছে, হ্যাঁ, সুবিধাটা ওখানেই, বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকারের দল, সরকারি দল, সেহেতু একটা প্রদেশে এমন কোনো কাজ তারা করবে না যে যাতে বাংলাদেশের সম্পর্ক নষ্ট। আরেকটা, সেখানে যে মুসলমানদের নিয়ে তারা খেলছে, যারা এটা করতে চায়, সেখানে একটা সম্ভাবনা যেটা আছে, যারা যে কার্ডটা তারা খেলতে পারে, অসমীয়া মুসলমান যারা স্থায়ী বাসিন্দা আদিকাল থেকে আছে ওরা, এবং বাঙালি মুসলমান, ওরাও দীর্ঘদিন ধরে, ওরা এখন ভারতীয় নাগরিক, আসামের নাগরিক, জেনুইন নাগরিক, ওদের মধ্যে তারা একটা কনফ্লিক্ট বাঁধিয়ে একটা ঝামেলা করার চেষ্টা করতে পারে, কিন্তু সেটা করলেও সেটা হবে ওদের অভ্যন্তরীণ একটা সংকট। কিন্তু এরা সবাই কিন্তু আসামের স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছে, এবং আসামকে অর্থনৈতিকভাবে এখন যে সমৃদ্ধি, বিশেষ করে কৃষি অর্থনীতিতে, এখানে এই মানুষগুলোর অবদান ওই আসামের স্থায়ী বাসিন্দা যাদেরকে দাবি করে তাদের চাইতে অনেক বেশি, কম তো নয়। তো কাজেই ওই কার্ড ব্যবহার করতে চাইলেও এদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বিতরণ করার যে পরিকল্পনাটা, এটা খুব সহজ হবে না। আর কংগ্রেস আসন কম পেয়েছে, আসনে তারা, কিন্তু ভোটের পরিসংখ্যান যদি হিসেব করা হয়, ভোটের সংখ্যানের দিক থেকে একেবারে দুর্বল দল কংগ্রেস নয়। কংগ্রেস কিন্তু আর 2 নম্বর হচ্ছে, মুসলমানরা এবার জনতা বিজেপিকে ভোট দিয়েছে, সত্যি ক্ষমতায় গেছে, কিন্তু বিজেপি যদি ওই দুটো সংগঠনের সঙ্গে, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড লিবারেশন ফ্রন্টের স্লোগানকে আফুল করে এবং ওইটাকে নিয়ে কিছু করতে চায়, তাহলে যে ভোটাররা মুসলমানরা এবার বিজেপিকে ভোট দিয়েছে, তারাও তো আর বিজেপির পক্ষে থাকবে না, তারা তো তাদের ইন্টারেস্টে, নিজের কমিউনিটির ইন্টারেস্টে তারা এক হয়ে যাবে, তখন এটা ডিফিকাল্ট হবে। তবে এই সংকট যদি তৈরি হয়, আমাদের অবশ্যই তো চিন্তার কথাই, এটা নিয়ে আমাদেরকেও চিন্তা করতে হবে, ভাবতে হবে, যে বলো যদি ওই পুশিন যে এরকম কিছু করার চিন্তা ভাবনা জোর করে, হয়তো আসামের লোক দীর্ঘদিন ধরে 50 বছরের বেশি আসামে বসবাস করছে, শুধু আসামের নাগরিক, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী, নাগরিকত্ব লাভ করে আসামের ভোটার, বংশ পরম্পরা সেখানে আছে, ওদেরকে যদি এখন নতুন করে বাংলাদেশি বলে এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের আগে তো প্রমাণ করতে হবে এরা বাংলাদেশি নয়, সংকট একটা তৈরি হবে। সেই সংকট যাতে তৈরি না হয়, বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকারে আছে এবং বিজেপি সরকারের সাথে যেহেতু আমাদের বর্তমান সরকারের সম্পর্কটা
খুব খারাপ নয়, ভালো। কংগ্রেস সরকারের সাথে যেমন ছিল সেরকম না হলো জি, আপনাকে একেবারে খারাপ নয়, ধন্যবাদ। সেহেতু আমাদের সরকারের উচিত হবে আগে থেকে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। যে ওই একই প্রসঙ্গ আপনার কথা দিয়ে শেষ করবো, 1 মিনিট মতো সময় আছে। সেটা হলো এই যে প্রসঙ্গ, যেহেতু আসামের যে নতুন মুখ্যমন্ত্রী, উনি এই প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই আবার এই কথা পুনর্ব্যক্ত করেছেন যে অনুপ্রবেশকারী তিনি করবেন, মুক্ত করবেন, আসামে অনুপ্রবেশকারী মুক্ত করবেন, বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেছেন। তো এই জন্য একটু টেনশন বা একটু দুশ্চিন্তা হয় তো বাংলাদেশি হিসাবে। সেক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত ইন অ্যাডভান্স, মানে কূটনৈতিক দিক থেকে? আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্পর্কে একজন বিশ্লেষক হিসেবে কি বলবেন? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন এটার মধ্যেই তো উত্তরটা আছে। আপনি বলছেন অনুপ্রবেশকারী, তো সেটা তো আগে প্রতিষ্ঠিত হতে হবে। সেখানে বাংলাদেশ সরকারের আমার মনে হয় এখন আগ বাড়িয়ে আমাদের বলার কিছু নেই, কারণ আমরা তো এই জিনিসটা অ্যাকসেপ্টই করছি না যে আমাদের এখান থেকে যেটা বলছে ইললিগাল হচ্ছে, ইনফিলট্রেটার্স, এটা কখনো অ্যাকসেপ্ট করেনি। যেটা আমরা বলছি যে ইনফর্মালি যাতায়াত আছে, সেখানে আমার মনে হয় যে আমরা যে অবস্থান নিয়ে আছি সেই অবস্থান নিয়েই আমাদের থাকা দরকার। এবং সত্যিই যদি ওরা প্রমাণিত করতে পারে যে কিছু লোক আসা যাওয়া করে, তারা তো ওখানে পার্মানেন্ট হয়ে যাচ্ছে না, তারা আসা যাওয়ার মধ্যে থাকে, তখন আমার মনে হয় বাংলাদেশ এবং ভারত একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে, এক ধরনের এগ্রিমেন্ট যে আচ্ছা কিছু সময়, কারণ ওদের তো এই শ্রমটা দরকার, এই শ্রমিককে দরকার তাদের, না? আমি যেটা বললাম যে সাপ্লাই তো তখনই হবে যখন ডিমান্ড আছে, ঠিক আছে, ওরা কাজ করে আবার ফেরত এসে যাবে। মানে আপনি বর্ডারের কনসেপ্টটা পাল্টিয়ে ফেলেন, এটাকে বিভাজনের জায়গা রেখেন না, বরঞ্চ একটা যাতায়াতের জায়গা রাখেন, যেখানে দুটো জায়গা থেকেই লোকরা আসা যাওয়া করতে পারবে। এবং বর্ডারের দুপাশে আপনি হাসপাতাল খুলে দেন, সিনেমা হল খুলে দেন, স্কুল খুলে দেন, তাহলে কিন্তু এটা একটা সময়বোধ আবার নির্ধারণ করে দেওয়া যেতে পারে। কেউ যদি আসে এতদিন এখানে থাকতে পারবে। জি, আর সময় নেই। আপনাদের আমার মনে হয় পরিষ্কার হয়েছে আলোচনা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, প্রফেসর আমেনা মহসিন এবং সাংবাদিক কাজী সিরাজ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে এসে সুন্দর আলোচনা করার জন্য। আশা করি দর্শক উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই অনুষ্ঠান আপনারা যদি আরও একবার দেখতে চান তাহলে আমাদের অনলাইনে ভিজিট করতে পারেন www.ntvbd.com এই ঠিকানায়। আপনারা সবাই সুস্থ থাকুন সেই কামনা করছি।